আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও করার জন্য বসলাম। অনেক এক্সাইটেড আমি ব্যাপারটা নিয়ে। তো এটা একটা শপিংয়ের ব্যাপারে। আমি ভাবতেছি যে শপিংয়ের ব্যাপারে সাইক্লিংয়ের পার্টসগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কিনি। আমার বর্তমানে 4টা সাইকেল। তো 4টা সাইকেলকে মেনটেন করতে গিয়ে আমার 4টা হুইল সেট লাগছে, কমপ্লিট হুইল সেট। তারপরে 4টা ফ্রেম লাগতেছে, 4টা হ্যান্ডেল বার লাগতেছে, সব কিছু আসলে 4টা করে লাগতেছে। গ্রুপ সেটগুলো 4টা এবং এর মধ্যে মোটামুটি সবগুলো সাইকেলে আমার নিজের হাতে বিল্ড করা, যার ফলে প্রত্যেকটা পার্টস আমি আলাদা আলাদাভাবে কিনি। কোনোটা হয়তো বাংলাদেশের কোনো লোকালি কিনতেছি, কোনোটা মার্কেট প্লেস থেকে কিনতেছি, কোনোটা হয়তো আলি এক্সপ্রেস থেকে কিনতেছি, কোনোটা দারাজ থেকে কিনতেছি, কোনোটা আলি টু বিডির মাধ্যমে কিনতেছি। তো আজকে আলি এক্সপ্রেসের একটা অভিজ্ঞতা শেয়ার করব। অনেকগুলাই অভিজ্ঞতা আমার। এই অভিজ্ঞতার ঝুলিতে মানে বাইংয়ের অভিজ্ঞতার ঝুলিটা অনেক বড়, বিভিন্ন পার্টস কিনতে কিনতে। কারণ আমি শুধু এই 4টা সাইকেলের পার্টসই যে কিনি তা না, আমার একটা ব্যাড হ্যাবিট আছে, তা হলো আমি অন্তত বছরে একটা সাইকেল চেঞ্জ করি। আজকে একটা বছর আমি যে সাইকেলের যে জিওমেট্রিতে যে ধরনের গ্রুপ সেটে যেভাবে চালাইলাম, চালানোর পরে এইটা আসলে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল। এখন আমি আসলে চাই ডিফারেন্ট একটা সাইকেল চালাইতে। ওইটার এই জিওমেট্রি ভিন্ন হইতে হবে, ওইটার পারপাস ভিন্ন হইতে হবে। এই জন্য আসলে ইয়ে করে আমি আসলে সাইকেলিংটাকে এনজয় করতে চাই। এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তো সম্ভব না, যতটুকু সম্ভব। এই কারণে যখন যেটা পারি দেখার চেষ্টা করি। অনেক ভাস্ট একটা সেক্টর, কিন্তু এই সেক্টরে বালুকণা সমান হয়তো দেখার সৌভাগ্য হয়ে গিয়েছে আমার, যার ফলে আপনাদের সাথে একটা শপিংয়ের এই এক্সপিরিয়েন্স শেয়ার করব। তা হলো যে আমি একটা মাউন্টেন বাইক, এই যে এই কালো মাউন্টেন বাইকটা, এই বাইকটা রিসেন্টলি বিল্ড করেছি। এটা বিল্ড করতে গিয়ে আমার প্রত্যেকটা জিনিস আলাদা 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 করে কেনা লাগছে। তো জাস্ট মানে খুব রিসেন্টলি যে কিনা সেটা হলো এই ফ্রেমটা, একটা কার্বনের ফ্রেম, বুস্ট ফ্রেম, থ্রো এক্সেল। এটার এই ক্র্যাঙ্ক হলো বুস্ট এবং পেছনের হাব হলো বুস্ট। এটার জন্য একটা হ্যান্ডেল বার কিনছি আর একটা সিট পোস্ট কিনছি। এটা আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম, একটা এই ফ্রেমটার আনবক্সিংয়ের ভিডিওতে, যে একটা সিট পোস্ট আর একটা হ্যান্ডেল বার কিনেছি। তো প্রবলেমটা হলো গত 14 তারিখ, এই মাসের আগস্টের 14 তারিখ আমি হ্যান্ডেলবার এবং সিট পোস্ট দুইটা একসাথে আলি এক্সপ্রেস থেকে রিসিভ করি। পোস্ট অফিসে যাই, পোস্ট অফিসে আমাকে দিয়ে দেয়। দেওয়ার পরে দেখলাম যে হ্যান্ডেলবারটা ভাঙা, কার্টুনের ভিতরে আছে। সম্ভবত হ্যান্ডেলবারটা এসে যখন এয়ারপোর্টের রানওয়েতে ওরা কার্গো থেকে ফেলেছে, তখন এটার উপর দিয়ে গাড়ির চাকা গেছে। বড় কোনো ট্রাক অথবা মালবাহী যে গাড়িগুলো থাকে সেগুলোর চাকা গেছে। চাকা যাওয়ার কারণে হ্যান্ডেলবারের একটা মাথা, যে সে মাথা চ্যাপ্টা হয়ে গেছে। তো ওইটার উপর গাড়ি যাওয়ার কারণে ওইটা যে রাউন্ড যে শেপটা, সে শেপটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। তো ওইটার কোয়ালিটি দেখে আমি বুঝলাম যে হ্যান্ডেলবারটা খুব গ্রেট কোয়ালিটির। তো এটা দেখার পরে তো আমার আর কিছু করার নাই। আমি কি করব, পোস্ট অফিসেই ওই ভাঙা অবস্থায় ওটা ছবি তুললাম। কার্টুন আছে, কার্টুন এই পলি করা ছিল, পলি র্যাপিং করা ছিল, কিন্তু চাকা গেলে র্যাপিং র্যাপিং পাকার মধ্যে ছিল, সম্ভবত রানওয়ের মধ্যে ছিঁড়ে গেছে, ছিঁড়ে এটা একদম ডেস্ট্রয় হয়ে গেছে। তো নিয়ে আসলাম, বাসায় এনে একটা ভিডিও করলাম। র্যাপিং খুলি নেই, যেভাবে ছিল প্যাকেট করা সেভাবেই একটা ভিডিও করলাম। ভিডিও করে আলি এক্সপ্রেসের সেলারকে জানাইলাম এবং রিটার্ন রিফান্ড বা ডিসপোর্ট যেটাকে বলে, ডিসপোর্ট করলাম। ঘটনাটা বিকেলবেলা, ওই সময় চাইনিজরা সাধারণত থাকে না। রিপোর্ট করার পরে আমি অবাক হয়ে গেলাম যে এই বিকেলবেলাই ওরা আমাকে রেসপন্স করলো। সেলার রেসপন্স করলো, যে বললো যে তোমার প্রবলেমটা কী। তো আমি বললাম যে তুমি ভিডিওটা দেখছো? বললো যে হ্যাঁ আমি দেখছি, তুমি একটা কাজ করো, তুমি আমাকে ডিটেলস এটার ছবি দাও। Today is 14th August. Just now I received the
carbon MTB handlebar and one carbon seat post. Planning to unboxing this, but the carbon handlebar is physical damage. This, look at that, the poly is just smashed and the handlebar, end of the handlebar is broken. Shape is gone. Here the crack is looking, and the opposite side crack also same. This is major crack. I don't know what to do right now, but it should be returned and refunded. I will not open the bag. It must be refunded. The seller is very good. Same seller is send me also the seat post. I think seat post is okay, and the handlebar is physical damage. তো আমি বললাম আমি তো এটা আনবক্সিংই করি নাই, কারণ এটা এইভাবে রেখে দিছি। বলল ডোন্ট অ্যাফ্রেড, জাস্ট আনবক্স অ্যান্ড গিভ আস পিকচার। তো আমি ওটার আনবক্সিংয়ের একটা ভিডিও করলাম, আনপ্যাকের, আসলে প্যাকেট করা তো আনপ্যাকের একটা ভিডিও করলাম। ভিডিও করে তারপরে সেই ভিডিওটা আবার ওদেরকে সেন্ড করলাম, আর খুলে ওটার ওই কন্ডিশনটা কি এটা দেখাইলাম। দেখানোর পরে বললো ডোন্ট ওরি, জাস্ট ক্যান্সেল দ্য ডিসপোর্ট, উইল সেন্ড ইউ দ্য নিউ ওয়ান। তো আমি তাদেরকে বললাম যে আমার তো এটা তোমাকে রিফান্ড করতে হইলে এটাকে সেন্ড করতে হবে, সেন্ড করলে তো আমার একটা কস্টিং আছে। তো তারা আমাকে যেটা বললো সেটা হলো যে তোমার কোনো চিন্তা করারই দরকার নেই, তুমি জাস্ট এটা ডিসপোর্টটা তুমি যে ক্লেম করছো রিটার্ন রিফান্ডের, সেই ক্লেমটা ক্যান্সেল করে দাও, আমরা পাঠিয়ে দিচ্ছি। তো চিন্তা করলাম যে ঠিক আছে যাক, তো ওটা আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল দেওয়ার পরে ওরা আমাকে একটা ট্র্যাকিং নাম্বার দিল, বললো যে এটা হচ্ছে তোমার শিপিং ট্র্যাকিং নাম্বার, এই নাম্বারটা তুমি ট্র্যাক করো। আর আজকে তো আর মাল যাচ্ছে না, আগামীকাল ওইটা ট্র্যাক হয়ে যাবে, শিপিং সেন্ড হয়ে যাবে, তুমি পরশুদিন ট্র্যাকিং করতে পারবা। ওয়েট করলাম, আর ট্র্যাকিং করা যায় না। তার কারণ হচ্ছে আমি তো আসলে কোনো অর্ডার প্লেস করি নাই, আর যে অর্ডারটা প্লেস করেছিলাম সেই অর্ডারের এগেনস্টে ওরা অলরেডি প্রোডাক্ট সেন্ড করে দিছে যে প্রোডাক্ট ড্যামেজ। এখন আমি কি করব? তো তাদেরকে 7 দিন পরে একটা মেসেজ দিলাম যে তোমাদের শিপিং যে নাম্বারটা দিচ্ছে ট্র্যাকিং নাম্বার, এটা তো আমি ট্র্যাক করতে পারতেছি না। তো তারা আমাকে একটা লিঙ্ক দিল, সেই লিঙ্কে ট্র্যাক করে দেখলাম যে গুড, দে আর অলরেডি শিপড অ্যান্ড এটা অলরেডি ইয়ারে অন দ্য ইয়ার টু দ্য ডেস্টিনেশন ইন বাংলাদেশ। তো খুশি হইলাম। গতকাল আমি আবার মেসেজ দিলাম যে আর তো কোনো আপডেট পাচ্ছি না। তো ওরা বলল যে পেয়ে যাবা, তুমি ওয়েট করো। অদ্ভুত ব্যাপার, আজকে পোস্ট অফিস থেকে একটা ফোন দিল, ফোন দিয়ে বললো আপনার একটা পার্সেল আছে। নিউ হ্যান্ডেলবার ইজ কামিং। তারা পুরনো হ্যান্ডেলবারটা রিটার্ন নেয় নাই, নতুনটা দিয়ে দিল। আমি এখন আনবক্সিং করি নাই, আপনাদের সাথে আনবক্সিং করব তাই রেখে দিছি। পুরনো যে হ্যান্ডেলবারটা সেটার কথা বলি এবার। পুরনো হ্যান্ডেলবারটার রাইট সাইড, হ্যান্ডেলবারটা যদি এরকম হয়ে থাকে, রাইট সাইডের সম্ভবত 1 ইঞ্চি জায়গার উপর দিয়ে চাকা গেছে, যার ফলে ওইটা অন্তত 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ জায়গায় একটা ক্র্যাক আসছে। তো আমি হ্যান্ডেলবার ওদের কাছে চাইছিলাম যে তোমরা আমাকে কি 600 মিলিমিটার হ্যান্ডেলবার দিতে পারবা। তো তারা বললো যে কার্বন ইন্টিগ্রেটেড এমটিবি হ্যান্ডেলবার এত ছোট হয় না, এই হ্যান্ডেলবারগুলো তুমি যদি নিতে চাও 680-র নিচে পাওয়া না। তো তারপর ওদের অনেক রিকোয়েস্ট করার পর আমি পারলাম না, যে তাদেরকে বললাম যে তোমরা কাস্টম মেড করে দাও। বললাম আমাদের কাস্টম মেডই 680, এর নিচে হবে না, আর এই হাইস্ট লেন্থ সম্ভবত 800।
800 মিলিমিটার। তো আমি 680টাই নিলাম। তো সেই 680টাকে তারপর আমি কাট করলাম, যতটুকু ড্যামেজ হয়েছে সেই হিসাব করে একটা সম্ভবত 45 মিলিমিটার কাট করলাম। কারণ আমি চেক করে দেখলাম যে গ্রিপ লাগানোর পরে ব্রেক এবং শিফটার লাগানোর যে জায়গাটা, সেই জায়গাটা ঠিক আছে কিনা। কারণ হ্যান্ডেলবারের এই একটা প্রবলেম, যদি আপনি অতিরিক্ত কাট করে দেন তারপরে আপনার ওই গ্রিপ লাগানোর পরে ব্রেক আর শিফটার আর ঢুকবে না, ওই জায়গাটা মোটা হয়ে যায়, ওখানে আর ঢুকে না। তো যতটুকু দেখলাম যে আমার জায়গা লাগে ততটুকু রেখে এবং গ্রিপের জায়গাটা দেখে কাট করে দিলাম, রাইট সাইড লেফট সাইড কাট করে দেওয়ার পরে ওই হ্যান্ডেলবার পারফেক্ট এই যে এখানে লাগাই দিচ্ছে। তাহলে কি হলো, হ্যান্ডেলবারটা আসলে ড্যামেজ ছিল, যার ফলে ওরা আমাকে নতুন একটা দিল, আমি একটা পুরোনোটা লাগাই দিলাম। তাহলে আমি একটার দামে দুইটা হ্যান্ডেলবার পাইলাম, এটা পুরো ব্র্যান্ড নিউ আর ওইটা ব্র্যান্ড নিউ, কিন্তু বুঝার কোনো উপায় নেই, খুব সামান্য পরিমাণ। তো আপনাদের সাথে এটা আনবক্সিং করি। আর যে সিস্টেমটা, ভিডিওটা আমি আমার এই পুরো ভিডিওর মাঝখানে ঢুকাই দিব যে কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করেছিলাম, আর যে ভিডিওটা আমি তাদেরকে সেন্ড করেছিলাম সেই সেন্ড। অর্থাৎ আপনারা যদি কখনো আলি এক্সপ্রেস থেকে পারচেস করেন এবং এই ধরনের যদি ক্রিটিক্যাল ইস্যু চলে আসে, সেই ক্ষেত্রে ব্যাপারটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। আমি আলি এক্সপ্রেসে অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু ওই ভিডিওগুলো এত ক্লিয়ার না। আমার মনে হয় যে বাংলাতে তো কোনো ভিডিও নাই আলি এক্সপ্রেসে এত ভালোভাবে, তো সেই জন্যই ভিডিওটা তৈরি করা, যে আমরা সাইক্লিস্ট যারা, তারা প্রচুর প্রোডাক্ট কিনি, কিন্তু আলি এক্সপ্রেসের উপর অনেকে ভরসা করতে পারে না। ওরা ভাবে চায়না থেকে একটা প্রোডাক্ট আসতেছে, তাও সেটা আসতেছে সরকারি পোস্ট অফিসের মাধ্যমে, তার উপরে হঠাৎ করে ট্যাক্স টুক্স ঢুকে যায়। তো ওইটার একটা পলিসি আছে, ওদেরকে বলে দিতে হয় যে অ্যাজ এ স্যাম্পল এবং নো কমার্শিয়াল ভ্যালু হিসেবে একদম লোয়েস্ট একটা ভ্যালু দিয়ে যদি প্রোডাক্ট সেন্ড করে দেয়, তাহলে ওটা আসলে ট্যাক্স চার্জ করে না। কারণ ওরা জানে যে এগুলো আসলে সাইকেলিস্টরা আনতেছে, ওরা প্রোডাক্ট দেখেই বুঝে। কাস্টমস অফিসাররা, ওরা বিসিএস ক্যাডার, ওরা আমাদের চেয়ে অনেক ভালো বুঝে। ওরা ওগুলো বুঝে যে একটা সাইক্লিস্ট এই প্যাশনেটলি তার সাইকেলের জন্য একটা প্রোডাক্ট পারচেস করছে। তো আমি এত দাম দিয়ে কখনো আসলে হ্যান্ডেলবার আগে কখনো কিনিনি, এবার কিনলাম। প্রথম হ্যান্ডেলবারটা কেনার পরেই যে অবস্থা হইলো, আমি আসলে খুব ভয় পেয়েছিলাম। আমার সম্ভবত 5250 টাকা এরকম প্রাইস পড়ছিল। কারণ আমি যে এই কার্ড দিয়ে পারচেস করি, সে কার্ডে 118 টাকা করে চার্জ করে। ঠিক আছে, আমরা আনবক্সিং করি। এই হ্যান্ডেলবারটি আমার পছন্দ হয়েছে দুইটা কারণে। এক হচ্ছে লাইট ওয়েট, দুই হচ্ছে ডিজাইনটা ভালো লেগেছে আমার কাছে, ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার, আর 3 নাম্বার হচ্ছে চিপ প্রাইস। আর চতুর্থ যে কারণটা ছিল সেটা হচ্ছে কোনো অফারের কারণে এটার শিপিং ফ্রি ছিল, 100% শিপিং ফ্রি। তো আমি দুইবারই শিপিং ফ্রি পাইলাম। ওরা এই সাইডে ওই যে বাবলস দিয়ে দিছে, এই সাইডেও বাবলস দিয়ে দিছে, কিন্তু এটা আসার পথে সম্ভবত ওরা এই যে কাস্টমস অফিসার এই যে এদিক দিয়ে ফুটো করছিল, ফুটো করে মনে চেক করছে। তো যাই হোক, আমরা এটা কেটে ফেলি। আশা করি এবার কোনো সমস্যা হবে না, সাবধানের মাইন নাই। আমি এখনও সেলারকে জানাই নাই যে প্রোডাক্টটা হাতে পাইছি, আনবক্সিংয়ের পরে রাতেই মেসেজ দিব। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, এই সেলারের এই যে লিঙ্ক থেকে আমি এটা পারচেস করছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি কারো লাগে কখনো, তাহলে ব্যবহার করতে পারবেন, অথবা সেলারের কাছ থেকে কোনো প্রোডাক্ট হয়তো আপনারা কিনতে পারবেন। আমি রেকমেন্ডেড করতেছি, তার কারণ হচ্ছে এই সেলার, এই চাইনিজ যে সেলাররা, তারা আসলে সকাল থেকে ধরে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত থাকে, কিন্তু এই সেলার আমার সাথে রাত 8টা-9টা পর্যন্ত কন্ট্যাক্ট করছে। অর্থাৎ তারা কাস্টমারকে সাপোর্ট দেয়, কাস্টমার সাপোর্ট, আফটার সেল সার্ভিস এবং কাস্টমার সাপোর্ট, এটা এত বড়, এটা যারা আসলে মোটরসাইকেল ইউজ করে তারা জানে। এই যে এখানে একটা বাবল প্রোটেকশন আর এখানে একটা বাবল প্রোটেকশন, এটারও সেম
এই যে বাবল প্রোটেকশন এখানে সম্ভবত দুইটা ড্যামেজ হয়েছে, তো হইতেই পারে, এই জন্যই দেয় আসলে বাবল প্রোটেকশন, যে যে র্যাপিংটা থাকবে সেই র্যাপিং ড্যামেজ হবে কিন্তু প্রোডাক্ট ভিতরে সেফ থাকবে। এই যে এটা ঠিক আছে। এটার ভিতরে 4টা অফ ড্যামেজ হয়ে গেছে আর 2টা ঠিক আছে। ডিজাইনটা আমার পছন্দই হয়েছে, আপনাদের পছন্দ হবে কিনা জানি না। এই যে এটা হচ্ছে 680 মিলিমিটার, এখানে একটা ফুল, এটা হলো ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাকের ভিতরে এখানে একটা শাইনি যে ব্র্যান্ডের নাম সম্ভবত সামানা, এইটার এই লেন্থটা যে স্টিম লেন্থ হচ্ছে মেবি 70 মিলিমিটার, এবং এটা নেগেটিভ হ্যান্ডেলবার, নিচের দিকে ডাউন হয়, আর এই অ্যাঙ্গেলটা আমার মনে নেই, অর্থাৎ এক কথায় অসাধারণ। এটাতে লাগানোর পরে আমি একটা টেস্ট ড্রাইভ দিয়েছি, টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এ যাবৎ পর্যন্ত যত হ্যান্ডেলবার ইউজ করেছি এর মধ্যে বেস্ট ওয়ান। যদিও আমি মোটামুটি ব্র্যান্ডের হ্যান্ডেলবার ইউজ করি, যে আমার আগে যে সাইকেলটা ছিল সেটার মধ্যে হ্যান্ডেলবার এখন পর্যন্ত আমি যে স্র্যামের যে হ্যান্ডেলবারটা স্টাইলো টি10 মেবি স্টাইলো টি10, এটা হচ্ছে ট্রুভাটিভের একটা হ্যান্ডেলবার ইউজ করতাম। ট্রুভাটিভের হ্যান্ডেলবার আমার ব্যাগের ভিতরে এখন 2টা আছে, আর এই যে এটার মধ্যে বন ট্রিগারের হ্যান্ডেলবার লাগানো আছে, আর আরও হ্যান্ডেলবার ছিল, ওগুলা উনোর হ্যান্ডেলবার ছিল, উনোর হ্যান্ডেলবারটা ওইটাও আছে, উনোর হ্যান্ডেলবার আছে একটা, আর কোনো হ্যান্ডেলবার আমার কাছে এমটিবির নাই। রোড বাইকের হ্যান্ডেলবার আছে, ড্রপ বার একটা, 2টা, একটা কার্বনের আর একটা হচ্ছে রিচির হ্যান্ডেলবার। তো যাই হোক, ওগুলো এক্সপিয়ার রেখে দিয়েছি যখন কাজে লাগবে। তো এখানে একটু গ্রিপ দেওয়া আছে, এই যে বাড়তি যে অংশটা আমার যেটা ফেটে গেছিল, এই যে এই জায়গাটা এখানে, হ্যাঁ 1.5 ইঞ্চি পরিমাণ জায়গার উপর দিয়ে মনে হয় চাকা গেছে, চাকা যাওয়ার কারণে এই রাউন্ড যে শেপটা, এই শেপটা একটুখানি ডাউন হয়েছে, আর এদিক দিয়ে একটা ক্র্যাক আসছিল, ক্র্যাক। তো আমি এটা কেটে দিয়ে ক্র্যাকটাকে অফ করে দিয়ে এখানে একটা গ্রিপ ঢুকিয়ে দিয়েছি, গ্রিপ ঢুকিয়ে দেওয়ার পরেই বাস কাজ হয়ে গেছে। আর এখানে এটার যে মেজারমেন্ট, এটা সম্ভবত 22.2 মিলিমিটার, এই মেজারমেন্টটা স্ট্রেট এই পর্যন্ত, এখান থেকে এটা শেপ চেঞ্জ হয়ে গেছে। তো আমি এইখানে শিফটার এবং ব্রেক ক্যালিপার লাগানোর জায়গাটা রেখে হ্যান্ডেলবারের গ্রিপটা রেখে বাকিটুকু কাট করে দিছি, যার ফলে এখন এই জায়গায় যে ক্র্যাক আছে সেই ক্র্যাকের ভিতরে যখন হ্যান্ডেলবারটা ঢুকে গেছে ওটা স্ট্রং হয়ে গেছে, এই যে গ্রিপ ঢুকে যাওয়ার কারণে স্ট্রং হয়ে গেছে, এটা একদম পারফেক্ট। আর এটার ওই কার্বন আসলে অনেক হার্ড, এটা হচ্ছে ওই যে জিপিএস এর মাউন্ট ইন্টারনালি লাগানোর জন্য, এই জিনিসটা আমার পছন্দ হয়নি কারণ হলো যে আমার এই বিএক্সটি যে রোড বাইকটা আছে, রোড বাইকের এটার অ্যালাইনমেন্ট, এইটার এই যে নাট যদি খুব কাছাকাছি হয় তাইলে, যদি একটু বাঁকাতারা হয় তাহলে স্টিকটা অনেক দূরে বাঁকা হয়ে যায়, আর এটা যদি খুব দূরত্ব বজায় রাখতে পারতো, ওরা যদি একটা এখানে দিত আর একটা এখানে দিত, তাইলে এটা অ্যালাইনমেন্ট স্ট্রেট থাকতো। এটাকে স্ট্রেট করা একটু কঠিন, আমি এখানে লাগাইতে গিয়ে দেখছি যে একটু কিছু হইলে একটু বাঁকাতারা হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে ঠিক করে পরে নাট টাইট দিলে এরপর ঠিক হয়। এখন ঠিক আছে, কিন্তু এটাতে হার্ড পরিশ্রম করতে হয়, কিন্তু বিএক্সটিতে কোনো কিছুই করা লাগে না, চোখ বন্ধ করে একটা বাচ্চাও লাগাই দিতে পারবে, একদম স্ট্রেট থাকবে। সুতরাং বিল্ড কোয়ালিটি, ইঞ্জিনিয়ারিং, ডেভেলপমেন্ট, রিসার্চ, এগুলো প্রত্যেকটা জিনিস জরুরি। তারপরও এটা 70 মিলিমিটার স্টিম, 70 মিলিমিটারে ওরা হয়তো এর চেয়ে বেশি কাছে আর দিতে পারেনি। আর এটা ইন্টারনাল না, এরা ইন্টারনাল করতে পারতো,
অর্থাৎ এখানে যে ব্রেক ক্যালিপারের ব্রেকটা এখানে ঢুকাইতে পারতো, অথবা এখান দিয়ে ঢুকাই দিতে পারতো, তাহলে স্টিমের ভিতর দিয়ে ঢুকে একদম চলে যেতে পারতো। কারণ আমার এই যে ফ্রেমটা, এটা হচ্ছে পিওর ইন্টারনাল ফ্রেম। এইটার এই ডাউন টিউবের ভিতর দিয়ে কেবল এসে হেড টিউবের ভিতর দিয়ে স্টিম হয়ে পরে বেরোচ্ছে। তো যদি এই হ্যান্ডেলবারটা ইন্টারনাল হইতো, যেটা আমার রোড বাইকে আছে, তাহলে আমি হ্যান্ডেলবারের ভিতরে কেবল ঢুকিয়ে দিতে পারতাম এবং তারপর কেবল বের করতে পারতাম। তাহলে আরও বেশি অ্যারো হইতে পারতো, আরও বেশি গুড লুকিং হইতে পারতো। কিন্তু এখন সামনে 2-3টা তার দেখা যায় মানুষের কাছে, মানে যারা নর্মালি এক্সটার্নাল ওয়্যার ইউজ করে তাদের কাছে এটা অনেক নাইস, কিন্তু আমি এই ইন্টারনাল ওয়্যার ইউজ করে অভ্যস্ত, তো আমার কাছে এই যে সামনে 2-3টা তার এটাও খারাপ লাগে। ক্রিটিক্যাল আমি জানি যে যখন কোনো রোড বাইক বা এই মাউন্টেন বাইকের কেবল পুরোপুরি ইন্টারনাল হয়, এগুলা মেনটেনেন্স ক্রিটিক্যাল। এগুলার ভিতর দিয়ে যে কেবলটা যায়, যদি টার্নিংগুলো বেশি হয় তাহলে প্রবলেম। এগুলার হ্যান্ডেলবার বেশি ইউজ করতে করতে ওগুলার হ্যান্ডেলবারের ভিতরে ওই হাউজিং ক্ষয় হয়ে যায়, ব্রেকিংয়ের সমস্যা হয়, যার ফলে রেগুলার মেনটেন করতে হয়। এতে আমার প্যারা নাই, আমি রেগুলার মেনটেন করি। আর ওই যে বললাম, একটা সাইকেল বেশি দিন চালাইতে পারি না, তবে এটা আশা আছে অনেক দিন চালাবো। এটা নিয়ে একটা রিভিউ দেব। এটা যতটা চাইছিলাম ততটা হয় নাই। এটার ওয়েটটা আমি ভাবছিলাম যে একটু লাইট ওয়েট হবে, তো লাইট ওয়েট করতে গেলে আমাকে হুইল সেট চেঞ্জ করতে হবে, সেটা খুব এক্সপেন্সিভ। আচ্ছা, দেখা যাক। আজকে এ পর্যন্তই। তো আলি এক্সপ্রেস থেকে আপনারা শপিং করতে পারবেন। আলি এক্সপ্রেসের শপিং আমার এখন পর্যন্ত অভিজ্ঞতা খারাপ একটাই ছিল, কিন্তু সেটা রিফান্ড হয়ে গেছে। সেটার কথা আরেকদিন না হয় বলবো। তবে আমি আরেকটা ভিডিও দিব, সেটা আলি টু বিডি। এটা বাংলাদেশে একটা থার্ড পার্টি একটা কোম্পানি আছে যারা বেশ ভালো করতেছে এখন। তারা দারাজের আগেই স্টার্ট করেছে, কিন্তু পপুলার হয় নাই। আলি টু বিডি নামে তারা, অর্থাৎ আলি এক্সপ্রেসের যে কোনো প্রোডাক্ট আপনি তাদের মাধ্যমে আনতে পারবেন। ওদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেও আপনি সার্চ করতে পারবেন। দারাজের যেমন আগে সার্চ ইঞ্জিন খুব বাজে ছিল, তাদেরও সার্চ ইঞ্জিন খুবই বাজে, যেটা সার্চ করবেন পাবেন না, আপনাকে হার্ড পরিশ্রম করতে হবে। অথবা আপনি আলি এক্সপ্রেসের যে কোনো একটা প্রোডাক্ট ওদেরকে শুধু লিঙ্ক পাঠিয়ে দিলেই হবে, যেটা ওরা সম্ভবত মুভ অন নামে একটা ওদের ব্রাঞ্চ, একটা শাখা আছে, ব্রাঞ্চ আছে। সেই মুভ ওমনের মাধ্যমে ওদেরকে রিকোয়েস্ট পাঠাইলে ওরা ওই আলি এক্সপ্রেসের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তারপরে আপনাকে প্রোডাক্টের প্রাইসটা কনফার্ম করবে যে এটার প্রাইস এত। কনফার্ম করলে দেন আপনি যখন পেমেন্ট করবেন, বাংলাদেশে লোকাল পেমেন্ট করবেন। লোকাল পেমেন্ট করলে তারা ওই প্রোডাক্টটা পারচেস করে ওদের নিজস্ব শিপিংয়ের মাধ্যমে এনে আপনার হাতে পৌঁছে দিবে। বাংলাদেশে আসার পরে ওরা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি করবে, অথবা আপনি তাদের অফিস থেকে যে কালেক্ট করে নিয়ে আসতে পারবেন। তো শুনতে ভালো শোনা যেতেছে, কিন্তু তাদের অভিজ্ঞতা, তাদের সাথে শপিংয়ের অভিজ্ঞতাটা আসলে অত ভালো না। কিন্তু তারপরও অ্যাজ এ সাইক্লিস্ট প্রত্যেকটা উইন্ডো ওপেন রাখাটাই জরুরি, তা নয়তো আপনি কখন বিপদে পড়ে যাবেন, কখন কি হয়ে যাবে জানা যায় না। কার কাছ থেকে যে প্রোডাক্ট কিনতে হবে, কারণ আমাদের আসলে মাথা ঠিক থাকে না। যখন দেখা যায় যে একটা জিনিস দরকার, আমি পাচ্ছি না, তখন মাথা ঘুরতে থাকে, ঘুমও হয় না, অনেক প্রবলেম। দেখা যায় একটা জরুরি কাজ হচ্ছে না, অফিসের কাজ ফালায় রেখা তখন ওইটার পিছনে দৌড়িতে হয়। সুতরাং উইন্ডো ওপেন রাখতে হবে, প্রত্যেকের সাথে গুড রিলেশন করতে হবে, কারোর সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। অনেকেই আছে যে এই শপের থেকে প্রোডাক্ট কিনে ওই শপে যায় না, ওর সাথে সম্পর্ক ভালো না, এর সাথে সম্পর্ক ভালো না, এই রোড বাইকওয়ালারা এমটিবিওয়ালাদের সাথে সম্পর্ক ভালো না, কখনোই না। আমি যখন রোড বাইক চালাই আমার কাছে মনে হয় রোড বাইকই মনে হয় খুব ভালো, আর যখন এমটিবি চালাই তখন আমার কাছে মনে হয় যা রোড বাইক আর চালাবো না। আমার এখন 3টা রোড বাইক, অথচ এমটিবির পিছনে টাকা ঢালতেছে। মানে এমটিবি, আই লাভ এমটিবি, এনজয় করতেছি। আমি অন রোডে চালাইতেও পছন্দ করি, অফ রোডেও চালাইতে পছন্দ করি।
মানে এমটিবির কথা কি বলবো, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ এত কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য।